আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটারে। কথাটা কিন্তু সত্যি, আকাশেতে তারার অভাব নাই কিন্তু চাঁদ একটাই। আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটারে শিরোনামের এই গানটা অনেক আগের একটা গান, সেই সোনালী সময়ের গান বলা যেতে পারে। একেবারে সোনালী না হইলেও রূপালী তো বলাই যেতে পারে, তাই না? সে সময়ে ওমর সানির সময় ছিল, পপি সদ্য নবাগত নায়িকা ছিল। পপি এবং ওমর সানির এই জুটিটাকে দর্শক লুফে নিয়েছিল। সিনেমার নাম ছিল কুলি, মনে আছে? তো যাই হোক, বলিউডে এই ব্যাপারটা অহরহ ঘটতে দেখা গেলেও বাংলাদেশে খুব একটা দেখা যায় না। খুব একটা বলতে প্রপার ওয়েতে দেখা যায় না, যে পুরোনো দিনের কোনো একটা গানকে নতুন করে আবার দর্শকদের সামনে আনা, রিমেক করা অথবা খুব দারুণ ভাবে ইউটিলাইজ করা। তার কারণ অবশ্য আছে, সেটা হচ্ছে যে আমাদের দেশে ওইরকম এস্টাবলিশড প্রযোজনা প্রতিষ্ঠানের খুব অভাব। সো তারা আসলে স্ট্যাবল না, নিজেরাই যখন স্ট্যাবল না কোন কালে কি করছে সেইটা আবার নতুন করে রিমেক করবে, সেই গার্ডস তো অনেক প্রযোজনা প্রতিষ্ঠানের নাই। ইভেন মানে ধরেই তো রাখতে পারে না, ব্যবসাটা তো ধরে রাখতে হবে। তো সেই জায়গায় অনুপম কিন্তু অনেক আগের একটা প্রযোজনা প্রতিষ্ঠান। ইভেন একটা সময় তো ক্যাসেট বের হইতো অনুপমের, আমরা সবাই জানি সেগুলো কাহিনী। তো এত কাহিনী করে লাভ নাই, কাহিনী বাদ। আকাশেতে লক্ষ তারা নামের যে গানটা নতুন করে আমাদের সামনে এলো, যে সিনেমার মাধ্যমে, যাদের মাধ্যমে এলো, তাদেরকে নিয়ে কথা বলতে চাই। গানটা তোমাদের সাথে, সবার সাথে একসাথে বসে এখানে উপভোগ করতে চাই। ইনসাফ মুভি থেকে মোশাররফ করিমকে সাথে নিয়ে তাসনিয়া ফারিন এবং শরীফুল রাজ চলে এসেছে রাজ করতে। বন্ধুরা, শরীফুল রাজ আছে আমার খুব প্রিয় একজন অভিনেতা। সো চলো চলো চলো, রেডি, 1 2 3। আরে তাই তো বলি, এইটা তো সেই আগেরটাই, সেই পপি আর ওমর সানির। আরে ভুল করে ফেলছি, সরি। চলো, রেডি, 1 2 3 ফর আকাশেতে লক্ষ তারা 2 পয়েন্ট। এই ধরনের গান একটু একটু যদি ফিল না নিয়ে শুনি তাহলে ভালো লাগে না, ঠিক আছে? আর ফিলটা নেওয়া যাইতেছে, এই জন্যই নিতেছে, ঠিক আছে? মেন বিষয়টা হয়েছে কি, যে লিরিক আউটস্ট্যান্ডিং, কোনো কথা হবে না। আগেরটাই কিন্তু রাখে নাই, জাস্ট হুক লাইনটা রাখছে, আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটারে। তারপরে যা আছে এবং আগে পরে যা আছে সবকিছু কিন্তু চেঞ্জ করছে এবং খুব দারুণ ভাবে মেনটেন করছে। এরকম না যে আগেরটাই ভালো ছিল, অনেক বেশি ভালো ছিল, এরকম বলা যায় না, আসলে যায় না। অনেক সময় দেখা যায় যে পুরাতন, মানে ওল্ড ইজ গোল্ড, সবাই বলে যে আগেরটাই ভালো ছিল, খালি খালি গানটারে নষ্ট করলো। আমার কাছে মনে হইতেছে না যে এটা গানটারে নষ্ট করছে। আমার কাছে এই গানটা তো প্রথমেই একদম দারুণ একটা ভাইব দিল এবং মনে হচ্ছে যে গানটারে মোটেই নষ্ট করে নাই, বরং আসলে এটা 2.2 হয়েছে। ওকে, তবে হ্যাঁ, একটা জিনিস একটু খেয়াল করতেছি, তাসনিয়া ফারিনের এনার্জেটিক পারফরমেন্সটা এখানে কিছুটা মিস করতেছি। আরো বেশি এনার্জেটিক পারফরমেন্স আশা করেছিলাম, কারণ এই গানের যে ভাইব, যে একটা অন্যরকম একটা প্রথমেই শরীরের মধ্যে হিট জেনারেট করে, তো এখানে কেন কেন আরেকটু এনার্জেটিক ওয়েতে সে প্রেজেন্স হইতে পারলো না, আমি জানি না। যাই হোক, র্যাপ অংশটাও ভালো লাগলো, ওভারঅল মিউজিকটাও দারুণ ভাবে কম্পোজ করা হয়েছে। মোশাররফ করিমকে দেখলাম, মোশাররফ করিমের দাড়িগুলোর জন্য ওর ফেসটা ঢেকে গেছে। এরকম একজন লিজেন্ডারি অভিনেতা, তার এক্সপ্রেশন যদি আমি মিস করি এই দাড়ির জন্য, তাহলে এটা মানা যায়? হ্যাঁ, মানা যায়? তোমরা বলো। ইভেন শুধু দাড়ি না, দাঁড়িয়ে তো ঝামেলা করছে করছে, আবার হচ্ছে একটা চোখে সানগ্লাস পড়ছে, এই সানগ্লাসটা ভাই ভাই আর কি সানগ্লাস ছিল না, বুঝলাম না। এটাই হচ্ছে মেন প্রবলেম। এই একই প্রবলেমে শাকিব খান দীর্ঘদিন সার্ভাইভ করছে, দীর্ঘদিন স্ট্রাগল করছে, সার্ভাইভ না সরি, স্ট্রাগল করছে। এতদিনে ভালো একজন কস্টিউম ডিজাইনার পাইছে, ফারজানা সান্না কি জানি নাম। ইভেন পুরো টিম শাকিব খানের সাথে এখন যারাই কাজ করে তারা সবকিছু মেনটেন করে, ক্লাসটা মেনটেন করে। বাট এখনো অন্যান্যদের ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম রয়েই গেছে, পরিপূর্ণতাটা পাচ্ছি না। না বাজেটের মধ্যেই পরিপূর্ণতা আনা যায়। যাই হোক, চলো, দীর্ঘদিন পর মিলার কণ্ঠে গানটা শোনার কারণে, ইয়াস, এটা তো আমি প্রথমে নোটিসই করি নাই, তবে গানটা শুনতে শুনতে মনে পড়ে গেল সেই রূপবানে নাচে কোমর দুলাইয়া, ওই গানটার কথা। চোষ চোষ চোষ। মিলা ছাড়া আকাশেতে লক্ষ তারা 2.0 অসম্ভব। অনেকের কমপ্লেইন থাকতে পারে, মনে হইতে পারে যে কেমন জানি একটা স্টুডিওর ভিতরেই সম্পূর্ণ গান শেষ করে দিচ্ছে। আরেকটা কমপ্লেইন থাকতে পারে যে গান কিন্তু কোনো স্টোরি বলতেছে না, কেমন জানি এলোমেলো। তাসনিয়া ফারিন শরীফুল রাজের সাথে নাচানাচি করতেছে, এটা খুব স্বাভাবিক, ঠিক আছে। বাট এখানে মোশাররফ করিমের কি দরকার ছিল? মোশাররফ করিম কেমনে আসলো? মূল বিষয় আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি যেটা মানে ফিল করতেছি, যে এইটা কোনো সিনেমার ভেতরের গান না, হইতে পারে একদম সিনেমার শেষে গিয়ে এই গানটা দর্শক দেখতে পাবে, একদম যখন হচ্ছে সিনেমার শেষে ইন্ডি স্ক্রিন উঠে না। কারণ এখানে আমরা ইনসাফ শব্দটা শুনতে পারতেছি, এখানে মোশাররফ করিম এসে যোগ দিয়েছে, এখানে তাসনিয়া ফারিন, শরীফুল রাজ, সবাই, মানে এক কথায় যে এই সিনেমার মূল 3টা স্তম্ভ, তারা 3জনই এখানে একসাথে। অথচ তাদের ক্যারেক্টার কিন্তু, মানে টিজার যে দেখছি, সেই টিজারে দেখে কিন্তু মনে হচ্ছে না যে 3জনের একসাথে নাচানাচি এটা কোনোভাবে প্রাসঙ্গিক। সো এক কথায় বলবো যে দারুণ একটা আইডিয়া। দীর্ঘদিন পর অনুপম তাদের সেই পুরোনো দিনের ওল্ড ইজ গোল্ড নস্টালজিক একটা গান, কুলি সিনেমার গান, ওমর সানির জীবনের প্রথম সিনেমা না পপির জীবনের প্রথম সিনেমা, কোনটা?
পপির জীবনের সম্ভবত প্রথম সিনেমা। অমর সানি মনে হয় তার আগেও সিনেমা করছে। হ্যাঁ, যাই হোক, ওই সিনেমাটা বাম্পার ব্লকবাস্টার একটা সিনেমা ছিল ওই সময়ে। তো সেই সিনেমার গানকে যে তারা আবার ইনসাফের মাধ্যমে ফিরিয়ে আনছে, তাও আবার এখানে নতুন আরেকজন, এটা কিন্তু একটা মিরাক্কেল ঘটে গেছে, একটা দারুণ মিল কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে পপির কেরিয়ারের প্রথম সিনেমার প্রথম গানটা ছিল এইটা। পপির কেরিয়ারের মতো ঠিক তাসনিয়া ফারিনের কেরিয়ারেরও প্রথম সিনেমা, প্রথম গান, প্রথম কমার্শিয়াল সিনেমার প্রথম গান কিন্তু এইটা। আরেকটা দিকে মিল আছে পপির চেহারার সাথে, পপির হাইট, পপির যে টাইপ অফ ফিটনেস, ওই টাইপ অফ ফিটনেসই কিন্তু আসলে তাসনিয়া ফারিনের ক্ষেত্রেও কিছুটা লক্ষণীয়, যদিও পপি আরো বেশি গর্জিয়াস ছিল, এটা অকপটে। মোশাররফ করিম শেষ পর্যন্ত আর বসে থাকতে পারে নাই, অনেকক্ষণ বেচারা বইসা দাঁড়াইয়া হাইটা অস্থির হয়ে গেছিল। কখন আমাকে একটা ডান্স পোর্শন, আমাকে অন্তত একটা সিনে তো রাখা যায়, তাই না? দাড়ি টাড়ি পরাইয়া এমনিতেই বয়স হয়েছে, তার মধ্যে আরো বুড়া বানিয়ে দিছে বেচারারে। একটু ডান্স পোর্শন রাখলে আমার কাছে ভালো লাগতো, আরো বেশি উপভোগ করতে পারতাম। যদিও গানটা মিলাই এমন ভাবেই গাইছে, এতটা জোশ নিয়ে গাইছে, এই তিনজনকে ছাপিয়ে গানটাই আমার বারবার মানে কানের মধ্যে বাজতেছে, মানে আমার গানের দিকেই মানে যাইতেছে, কি বলে এটারে, এটা ভুলেই গেছি, অ্যাটেনশন যাইতেছে, অ্যাটেনশন। তো যাই হোক, আমি খুবই এনজয় করছি গান হিসেবে, একজন শ্রোতা হিসেবে খুবই এনজয় করছি গানটা। বাট এখানে অনেক কমপ্লেন আমার আছে। এত নাচা খোঁচা দেখা তোমরা মনে করো না যে সমালোচনার জায়গা নাই, প্রচুর সমালোচনা করা যাবে চাইলে। আমি চাই না তাসনিয়া ফারিনের এই ডেবিউটা এরকম ভাবে সমালোচনা করে ডুবিয়ে দিতে। এখানে তাসনিয়া ফারিন আরো ভালো করতে পারতো, আরো বেটার কিছু আশা করেছিলাম তার কাছ থেকে, আরো বেশি প্রস্তুতি নিয়ে ডান্স প্রসঙ্গগুলোকে আরো ভালোভাবে রপ্ত করে, ইভেন আরো কয়েকটা মুদ্রা, নাচের মুদ্রা আমি মনে করি যে শরীফুল রাজেরও আয়ত্তে এনে তারপরে এই কাজটা করা উচিত ছিল। মেকার্সদের দোষ আছে ভাই, মেকার্সরা না প্রপার সময়টা দেয় না, আমাদের দেশের যারা অভিনয় শিল্পী তাদের জন্য প্রপার সময়টা থাকে না। এই কারণে খুব দ্রুত সময়ের মধ্যে 1 মাস 2 মাসের মধ্যে একটা সিনেমা শুট হয়ে সেটা এডিটিং টেবিলে গিয়ে ইচ্ছা খতম। সো ওই দিন শেষে কি হয়, পোস্টার, টিজার, ট্রেলার এগুলো এখন শুধু একটু আগের তুলনায় আকর্ষণীয় করার চেষ্টা করা হয়, বাদ বাকি যা থাকে ওই সিনেমা হলে গেলে দেখা যায় যে দর্শক দিন শেষে হতাশই হতে হয়। তো যাই হোক বন্ধুরা, কি বলতে চাইছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো। শরীফুল রাজ বলি, তারপর তাসনিয়া ফারিন বলি, অথবা মোশাররফ করিম বলি, মোশাররফ করিম তো একটা হতাশার নাম হয়ে থাকবে এই গানের মধ্যে, তাকে প্রপার ভাবে ইউজই করতে পারে নাই। হুব্বা সিনেমাটা কে কে দেখছো মোশাররফ করিমের? ওই সিনেমাতে মোশাররফ করিমের প্রত্যেকটা এক্সপ্রেশন কত দুর্দান্ত ভাবে ফুটিয়ে তুলেছিল তোমাদের মনে আছে? অথচ এই ইনসাফে তাকে এমন একটা ক্যারেক্টার হিসেবে দেখানো হচ্ছে, বোঝানো হচ্ছে যে সে না জানি কোনো একটা কিছু, বাট তার এমন একটা কস্টিউম দিছে, তার মুখের দাড়ি দিয়ে তার একদম মানে 12টা বাজায় দিছে মুখের। কুমারটা যে একটা কি বলবো, একটা অন্যরকম ভাইব দেয় নাটকেও। তো আমরা মোশাররফ করিমকে এর থেকে মানে বেশি একটা অন্যরকম তার অরাটা যে আছে সেটা ফিল করতে পারি নাটক দেখাও, কিন্তু এখানে সেটা ফিল করা যাইতেছে না। এখানে তার একটা কি বলবো, এখন এটা বলাও যায় না, সে আমার খুব প্রিয় একজন অভিনেতা, তার সম্পর্কে সমালোচনা করার মতো দৃষ্টতা আমার নাই, আসলেই নাই। এটা সম্পূর্ণ দোষ মেকার্সদের। মোশাররফ করিমকে নিলেন ভালোভাবে ব্যবহার করেন, জানি না সিনেমা তো এখনো দেখি নাই, কিন্তু এ পর্যন্ত যতগুলো কন্টেন্ট, পোস্টার, টিজার এগুলার মধ্যে মোশাররফ করিমকে আমি আশানুরূপ পাইলাম না। তার একটা ক্লোজ শট নাই এই পুরা গানের মধ্যে, কি দূর থেকে দেখায়, একটু করে দেখায় হাঁটতেছে ভাই, একটা ডান্স পোর্শন, একটা স্টেপ দেখায় দিলে তো মোশাররফ করিম সেটা কইরা একদম ফাটাই দিতে পারতো না? তো আমি বুঝি না বাংলাদেশে ক্রিয়েটিভিটির এত অভাব কেন, বাংলাদেশের মিডিয়ার লোকেদের, মিডিয়া বলে ঠিক হবে না, সিনেমার লোকেদের। আবার তাসনিয়া ফারিন ডান্স করতেছে, মনে হয় যে সে আসলে একদম সদ্য নতুন, এর থেকে পাড়ার মেয়েরা ডান্স ভালো পারবে, মানে তার ডান্সের মধ্যে ওই এনার্জিটা নাই। মিলা যেই এনার্জি নিয়ে গানটা গাইতেছে, যেভাবে আসলে প্রত্যেকটা শব্দ উচ্চারণ করতেছে, সেইভাবে এক্সপ্রেশনটা তো দিতে হবে। তবে একটা প্রমোশনাল আইটেম গান হিসেবে একেবারে কিন্তু মন্দ হয় নাই। তো আমার কাছে আসলে যেমন লাগলো, মিশ্র একটা প্রতিক্রিয়া আমার ভেতরে এই মুহূর্তে। গানটা এতটাই ভালো লাগছে, আগে যেটা ছিল আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে, ওইটা এক ধরনের একটা নস্টালজিক ফিল দেয় শোনার সময় এখনো পর্যন্ত। আবার এইটা যে 2.0, এটারও প্রশংসা করতেই হবে মিলার কারণে, জাস্ট মিলার কারণে। মিলার কণ্ঠ এই গানের সাথে দারুণ ভাবে ম্যাচ করেছে, প্রতিটা শব্দ উচ্চারণে গুজবাম দিয়েছে। ছেলের কণ্ঠও শুনলাম, জানি না ওই শিল্পীর নাম কি, সেও ভালো করেছে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার মতামত আকাশেতে লক্ষ তারা নিয়ে, লক্ষ তারা 2.0 নিয়ে। কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, কমেন্টে তোমরা জানাও তোমাদের কাছে কি মনে হয়েছে, কেমন লাগলো আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে। ও আরেক কথা, অনেকে আবার লিচু বাগানের সাথে এই আকাশেতে লক্ষ তারার তুলনা করে বসবে। লিচু বাগান কোনো আইটেম গান না, ওইটা অন্য ধাঁচের একটা গান, ওখানে ফোক আছে, ওইখানে আলট্রা মডার্ন কিছু লিরিক্সও আছে, একটা আধুনিকত্বের ছোঁয়া, আবার একটা নস্টালজিক ফিল, গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরা, পালকি টালকি দেখলাম। তো ওভারঅল একটা অলরাউন্ডার গান ওইটা। তো ওইটা শোনার সময় আর অন্য কোনো গান মাথায় নিয়ে শোনা যাবে না, আবার এইটা শোনার সময় ওইটার সাথে এসে টক্কর বাঁধানো যাবে না। সব জায়গায় যদি আমরা ভার্সেস করতে চাই তাহলে সেটা আমাদের বোঝার ভুল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।